সরস্বতী নদীর উৎপত্তি, আর এইখানে গিয়ে কিন্তু পাতালে প্রবেশ করছে। গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। তো সকালের শুরুটা করছি একদম পেছনের সুবিশাল পাহাড়, তার সামনে আমাদের হোটেল আর এক কাপ চা নিয়ে। তো আজকে সকালটা শুরু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা নিয়ে শুরু করলাম, আর এরপরে কিন্তু চটপট ব্রেকফাস্ট করে একদম চান ফান করে বেরিয়ে যাব আমরা মানাগ্রামের দিকে। আর যেহেতু আমরা বদ্রীনাথে দুদিন আছি, তো আমরা পুজো দেওয়ার প্ল্যানটা রেখেছি কালকে। তো আজকে আমরা চেষ্টা করব মানাগ্রাম থেকে ফিরে একদম সন্ধ্যা আরতি দেখে আজকের দিনটা কমপ্লিট করতে। তো চলো আজকের দিনটা দেখতে থাকো কিভাবে আমরা কি করছি। তো আবার একদম চান ফান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর চিরাচরিত আমাদের যে ব্রেকফাস্ট একবার দেখিয়ে দিই তোমাদের। তো এই হচ্ছে আমাদের চিরাচরিত ব্রেকফাস্ট, যেটা আমরা রেডি করে ফেলেছি। তো ঝটপট খেয়ে একদম বেরিয়ে যাব সারা দিনের জন্য। আবার আসবো সন্ধ্যাবেলা আবার এই হোটেল রুমে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। আরেকটা জিনিস তোমাদের একটা জিনিস বলি প্লাস ইনফরমেশন দিই, দেখাই তোমাদের, দেখাতে পারবো কিনা আমি জানি না। এইখানটায় এক ধরনের পুজো হচ্ছে, দেখো সবাই ভক্তি নিয়ে কত, কিন্তু ছাগলের মতন এই পাহাড়ের মধ্যে বোম বাজি ফাটাচ্ছে। যেখানটায় বদ্রীনাথ স্বয়ং ধ্যান মগ্নে রয়েছে, যেখানে কুকুর ডাকলে শব্দ হয় না, বাজ পড়লে আওয়াজ হয় না, সেই রকম জায়গায় বাজি পুড়িয়ে ব্যতিব্যস্ত করা প্লাস ভৌগোলিক অবস্থানকে দুর্বিষহ করে এই পাহাড়গুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এই ব্যাপার। তো এইভাবে কেদারনাথের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, প্লাস এইখানকারও অবস্থা খারাপ হতে চলেছে। তো এই হচ্ছে শিক্ষিত সমাজের ছাগল মানুষ। তো এটাই একটা বলা। তো এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই প্রতিবাদ করা উচিত। তো চলো আর বেশি কিছু বলবো না, চলো চটপট খেয়ে আমরা বেরিয়ে যাই। আমরা তো আর একা এখানে প্রতিবাদ করে কিছু করতে পারবো না, তো আমরা খেয়ে বেরিয়ে যাই। তো আমরা ঠিক মানাগ্রামে বেরোনোর আগের মুহূর্তে আমাদেরকে এসে এই হোটেলের স্টাফ বললো যে আপনারা একটু রুমটা চেঞ্জ করে নিন। তো আমরা আগের রুমের থেকেও বেটার রুম পেয়েছি সেম কস্টে। আমরা পেয়েছি হচ্ছে 304 নাম্বার রুম। তো চলো তোমাদেরকে রুমটা এবং রুমের ভিউটা সব থেকে বেশি দেখিয়ে দিই। রুমটা প্রচুর বড়, মানে 4 বেডেড রুম, কিন্তু যেহেতু ওরা চেঞ্জ করেছে সেটার জন্য ওরা আমাদেরকে সেম কস্টে, মানে ডাবল বেডের কস্টে আমাদের কিন্তু 4 বেড রুম দিয়ে দিয়েছে আজকের জন্য। রুমে দেখতেই পাচ্ছ রুমের স্পেসটা কত বড় আছে। রুমের এদিকে সেম মানে আগের মতোই দুটো তো খাট দেখতেই পাচ্ছ, প্লাস হচ্ছে দুটো জাস্ট চেয়ার রাখা আছে। রুমের স্পেসটা বড়, আর একটা বড় জানলা দেখতেই পাচ্ছ। এবার দেখি জানলাটা দিয়ে ভিউটা আগে, জাস্ট ভিউটা দেখো। ও সকাল সকাল যদি এরকম ভিউটা দেখা যায় জানলা দিয়ে, আর এই পাহাড়ে যখন বরফ থাকবে তখন তো মানে জাস্ট ব্যাপারটাই আলাদা। এখন এই বছর দেখছি বরফটা এখনো পর্যন্ত আসেনি, তো কিন্তু আমরা তাই জন্য ভালো মতো ঘুরছে একদিকে, কারণ বরফ থাকলে প্রচুর ঠান্ডা থাকে। তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুমটা। বাথরুমটাও বেশ বড় আছে, স্পেসটা যথেষ্ট বড়, এবং বাথরুমে ঢুকেই দেখতে পাওয়া যাবে ডান দিকে আছে হচ্ছে আয়না, তার নিচেই হচ্ছে বেসিন, তার পাশে চান করার জায়গা, এবং ওপরেই হচ্ছে গিজার, আর তার সাথে আছে একটা ওয়েস্টার্ন টয়লেট, এবং এত বড় স্পেস। তো আমাদের তো এই রুমটা দেখে একদম মন খুশ হয়ে গেছে। এবার বলি রুমের কস্টিং।
কালকেও আমাদের রুমের কস্টিং পড়েছিল 800 টাকা, যেহেতু আমরা এসেছি একদম অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে, সেই জন্য এটা যখন একদম সিজন টাইম থাকে তখন কিন্তু প্রচুর দাম থাকে এই রুমগুলোরই। আমাদের আগেরটাও 800 দিয়েছে এবং এটাও 800তেই কনসিডার করে দিয়েছে ওরা। নচেত এই রুমটার ভাড়া মোটামুটি ভাবে কিন্তু 1500 থেকে 1600 টাকা, মানে অফ সিজনে বলছি, কিন্তু বারবার বলছি অফ সিজন। সিজনে ওই 800 টাকার রুমটাই 2000-2200 টাকা চায়, তার থেকে কম, বেশি তো কম নয়। তো চলো, রুমের কথা এখানে শেষ হলো, এবার আমরা বেরিয়ে যাই চটপট করে মানাগ্রামের জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম মানাগ্রাম বা মানা ভিলেজে যাওয়ার জন্য। তো ঠিক ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আমাদের হোটেল ছিল, তোমরা দেখতেই পেলে, আর বাইরের ভিউটা অসাধারণ। তো এখন একটুখানি ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে কথা বলি যে কত করে নেবে মানাগ্রাম যাওয়ার জন্য, দেখতে থাকো। ঠিক ট্যাক্সি স্ট্যান্ড আর আমাদের এই হোটেল, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আমরা যখন কথা বললাম, এই যে কথা বলছে এখনো দুষ্টু, তো কথা বলে জানতে পারলাম যে মানাগ্রাম যাওয়ার জন্য এই গাড়িটা আমরা বুক করেছি আপাতত, কারণ এখানে হচ্ছে 50 টাকা করে সিট, ঠিক আছে। তো এই 50 টাকা করে সিট মোটামুটি 8 জন তো নিয়ে যাবেই, তো পার হেড 50 টাকা করে ওরা মানাগ্রাম পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তো দেখা যাক এখন কখন লোক আসে, তারপর আমরা বেরিয়ে যাব মানাগ্রামের দিকে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল মানাগ্রাম বা মানা ভিলেজে যাওয়ার উদ্দেশ্যে। তো 4 কিলোমিটারের যাত্রাপথ আমরা কতক্ষণে কভার করি দেখতে পাবে। 50 টাকা মাথা পিছু বললামই তোমাদের, 50 টাকা মাথা পিছু দিয়ে আমরা গাড়ি বুক করে নিয়েছি। আমাদের গাড়ি এগিয়ে চলেছে মানাগ্রামের পথে। আশেপাশের ভিউ তোমরা দেখাতে থাকছি আমি, দেখতে পাবে অপূর্ব সৌন্দর্য। তো আমরা এসে পৌঁছে গেলাম ইন্ডিয়ান ফার্স্ট ভিলেজ বা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বলতে পারো, মানাগ্রামের সামনে বা মানা ভিলেজের সামনে। আমার পেছনেই ঠিক আছে প্রবেশদ্বার মানা ভিলেজের। আর এখান থেকে মানা ভিলেজের মাহাত্ম্য হচ্ছে এইখান দিয়েই কিন্তু পাণ্ডবরা গেছিল, স্বর্গের দিকে প্রস্থান করেছিল। তো চলো মানাগ্রামের দিকে আমরা এগোই। আর দেখতে পাচ্ছ এখানে পিট্টুতে করে অনেক লোক যাচ্ছে, এই যে পিট্টুতে করে যাচ্ছে। এই পিট্টুতে কিন্তু যাওয়া আসার খরচা হচ্ছে 1000 টাকা, মানে গিয়ে ওরা আবার নিয়ে আসবে, শুধু মানাগ্রাম ঘুরিয়ে নিয়ে আসবে, তার জন্য কিন্তু ওরা 1000 টাকা পে করছে, মানে চার্জেস নিচ্ছে। তো চলো এবার মানাগ্রামের ভেতরে ঢুকি। তো আমরা প্রবেশ করছি মানাগ্রামের ভেতরে। মানাগ্রামে কিন্তু আসতে গেলে আমাদের গাড়িতে সময় লাগলো, বেশি সময় লাগেনি, 5 মিনিটের মধ্যে আমরা গাড়ি করে পৌঁছে গেছি। কারণ 3 কিলোমিটার রাস্তা চট করেই, মানে শুরু হতেই হঠাৎ করে শেষ হয়ে গেল গাড়িতে। তো তোমরা পারলে হেঁটেও চলে আসতে পারো, একটু সময় লাগবে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবে। আমরা চলছি এখন মানাগ্রামের ভেতর দিয়ে। মানাগ্রামে কিন্তু প্রথম প্রবেশ করার পরেই দ্রৌপদী কিন্তু এখানেই দেহ রেখেছিলেন। আর মানাগ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে অলকনন্দা নদী, আর এখানেই কিন্তু শেষবার সরস্বতী নদীকে দেখা গেছে। যেখানে সরস্বতী নদী অলকানন্দাতে মিশেছে, সেই জায়গাটাতে পাণ্ডবরা ওই জায়গাটা পেরোতে পারছিলেন না,
ভীম তার বাহু জোরে এক শিলা ওই দুই নদীর মাঝে রেখেছিলেন, সেটা বর্তমানে ভীম পুল নামে বিখ্যাত। আর মানাগ্রাম ক্রস করে আমরা এগিয়ে যাব বসুধরা ফলসের দিকে, যেখানে পঞ্চপাণ্ডবের একজন অর্থাৎ সহদেব সেই জায়গায় দেহ রেখেছিলেন। তারা আর কি স্বর্গের দিকে যেতে পারেননি। তো এখানে এই দুজন মারা গেছিলেন, এক হচ্ছে দ্রৌপদী আর এক হচ্ছে সহদেব। তো চলো আমরা এগিয়ে চলেছি। আমরা এসে পৌঁছে গেলাম গণেশ গুফার সামনে। তো ডান দিক দিয়ে চলে গেলে গণেশ গুফা, যেখানটায় ব্যাসদেবের বলাতে গণেশজি মহাভারত রচনা করেছিলেন, এবং এইখানটাই কিন্তু সরস্বতী নদীকে শেষবার দেখা গেছিল। তো এই হচ্ছে তার চার্ট। ডান দিকে গেলে গণেশ গুফা, বাঁ দিকে রয়েছে ভীমপুল, সরস্বতী ধাম। তো চলো আমরা যাই গণেশ গুফার দিকে, যেখানটায় গণেশজি রচনা করেছিলেন মহাভারত। আমি বসে নেই, আমার একটা ছবি তোলা। এখানে বসে থাকো, আমার দিকে তাকাও। ઓલે ગાડી વાળા આપણને મૂક્યા નહીં, એને પાણી નો પીવા દીધું. তো এটাই হলো গণেশ গুফা, যেখানে বসে গণেশজি মহাভারত রচনা করেছিলেন। তো এবার আমরা এগিয়ে চলেছি হচ্ছে ব্যাস গুফার দিকে। গণেশ গুফাটা পেরিয়েই কিন্তু ব্যাস গুফা। গণেশ গুফা থেকে আধা কিলোমিটার মানে হাফ কিলোমিটার দূরে কিন্তু হচ্ছে ব্যাস গুহা। তাই এখানে কিন্তু খুব সাবধানে, যদি পিট্টুতে করে আসো খুব সাবধানে কথা বলে আসতে হবে। এটা কিন্তু গণেশ গুফা পর্যন্ত নিয়ে এসে খুব দাম নিয়ে এদিক সেদিক করছে, বলছে আবার যেতে আমি 600 টাকা লাগবে। তো পুরো কন্ট্যাক্ট করেই তবেই আসবে। তো আমি এসে গেছি ব্যাস গুহার সামনে। আর এখানে দেখো দোকানে লেখা আছে ভারত কি প্রথম চাই কি দোকান। ঠিক আছে, মানে গ্রামের প্রথম শুরুর দোকান, সেই জন্য আর কি প্রথম চায়ের দোকান। मुकेश बाबू का ঠিক ব্যাস গুহার উপর থেকে যে ভিউটা তোমাদের দেখাচ্ছি। ব্যাস গুহা থেকে বেরিয়েই এ দেখো ভীমপুল তার আগেই পড়ছে, মানে গণেশ গুহা আর ব্যাস গুহার মাঝখানে এই ভীমপুল 300 মিটার দেখা যাচ্ছে। যে এইখান দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে ভীমপুলের দিকে। देख लेना अभी। खड़ा है स्टैंड में। তো আমি প্রায় এসে গেছি ভীমপুলের সামনে। তো আমি একটু দূর থেকে দেখাচ্ছি তোমাদের, এই যে রাস্তাটা যাচ্ছে ভীমপুল, পঞ্চপাণ্ডবকে দেখানো যাচ্ছে এখানে। তো এই রাস্তাটাই কিন্তু ভীম পুল দিয়ে তৈরি, মানে পাথর দিয়ে তৈরি করেছিল, যেটা এখন
গাছপালা জন্মে গিয়ে বোঝা যাচ্ছে না, তাই আমি একটু দূর থেকে দেখালাম। এটা হচ্ছে সেই ভীমপুল। তো চলো এবার সামনে থেকে যাই। হ্যাঁ, তো আমরা এখন দাঁড়িয়ে গেছি ঠিক ভীমপুলের আগেই যে সরস্বতী নদী রয়েছে, যেটা এই যে উৎপত্তি দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে সরস্বতী নদীর উৎপত্তি, আর এইখানে গিয়ে কিন্তু পাতালে প্রবেশ করছে। কথিত আছে যে গণেশ দেবতার অভিশাপেই কিন্তু এখানে সরস্বতী নদী পাতালে প্রবেশ করেছিলেন, কারণ তার শব্দের জন্য তার মহাভারত রচনায় ব্যাঘাত ঘটছিল। সেই জন্য তিনি অভিশাপ দিয়েছিলেন যে এখানে যাতে ঢুকে যায়। তো তার সঙ্গে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রামধনু জলের দ্বারা সৃষ্টি হয়েছে। তো এই অপূর্ব সৃষ্টি প্রকৃতির দ্বারা তৈরি, আর এই পাশেই রয়েছে কিন্তু সরস্বতী মন্দির। তো দেখিয়ে দিলাম হচ্ছে সরস্বতী নদী যেখানে পাতালে প্রবেশ করছে। আর যেইখান থেকে আমি জিনিসটা দেখাচ্ছি, এই যে রাস্তা, এই রাস্তাটাই হচ্ছে কিন্তু ভীমপুল। যেইখান থেকে ভীম অর্থাৎ পঞ্চপাণ্ডবের সমস্ত সদস্যরা যেখান দিয়ে যাওয়া আসা করতে চেয়েছিলেন স্বর্গের দিকে, সেই পথে অলকানন্দা আর সরস্বতী নদীর যে মধ্যস্থ মিলনের জায়গাটা, সেই জায়গাটা তারা পেরোতে পারছিলেন না। তাই কিন্তু ভীম তার বাহু জোরে এখানে একটা পাথর প্রতিষ্ঠা করে এই জায়গাটা পেরিয়েছিলেন। তো আমরা এখন সেই জায়গাটা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের আরেকটু ভালো করে দেখাতে চলে এলাম। তো এই হচ্ছে অলকানন্দা নদী, আর এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই যে পাথরটা, বিশেষ করে এই পাথরটার উপরেই কিন্তু পুলটা তৈরি, যেটাকে বলে ভীমপুল। ঠিক আছে, আর এইখানে কিন্তু সরস্বতী নদী কিন্তু পাতালে প্রবেশ করে যাচ্ছে, যেটা আমি তোমাদের ওপর থেকে দেখালাম। এই অলকানন্দা আর সরস্বতী নদীর মিলনস্থল এই জায়গাটা, এই হচ্ছে ভীমপুল। এই হচ্ছে ভীমপুল, আর ঠিক ভীমপুলের পাশেই আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে বসে গেছি একটু হালকা স্ন্যাক্স নিতে। তো নিয়ে নিয়েছি এখানে ব্রেড পকোড়া। তো আপাতত এইটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো, আর তার সঙ্গে দুটো চা দাদা নিয়ে আসছে। তো আপাতত আমাদের থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমাদের এখনকার টিফিন। তো চলো চটপট খেয়ে আসি, কারণ আমাদের বসুধারা ফলস যেতে হবে, কারণ এখান থেকে 2 ঘন্টার যাত্রাপথ, যেতে আবার আসতে 2 ঘন্টা, মোটামুটি 7-8টা বেজে যাবে। চটপট খেতে হবে। স্ন্যাক্সের পর্ব মিটিয়ে আমরা এসে পৌঁছলাম স্বর্গের দ্বারের কাছে। স্বর্গের দুয়ার বা স্বর্গের প্রবেশপথ, এই পথ দিয়েই একসময় পাণ্ডবরা এখান থেকে স্বর্গের পথে প্রস্থান করেছিলেন। আর তলা দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। আর এখানে রয়েছে পঞ্চপাণ্ডবের 5টি মূর্তি, সঙ্গে রয়েছে একদমই সামনে একটি কুকুর, অর্থাৎ যমরাজ। যমরাজ এই পথ দিয়েই পঞ্চপাণ্ডবকে রাস্তা দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি দেখতে যেমন সুন্দর, তেমনই কিন্তু দুর্গম, যার প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে বিপদের হাতছানি। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলবো, বয়স্ক এবং বাচ্চা এই যাত্রাপথটি থেকে দূরে থাকবেন, কারণ এই পথ যেমন দুর্গম, তেমনই কিন্তু আছে শ্বাসকষ্টেরও ভয়। আমাদের এই যাত্রাপথে বেশিরভাগ লোকই মাঝপথ থেকে ফেরত চলে গেছে,
আর কিছু লোক আরও কিছুটা এগিয়ে ফিরে আসছে। খুব কম সংখ্যকই লোক আছে যারা অতটা পৌঁছেছে। তবে হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য এতটাই এখানে ভরপুর যে এখানে একবার এলে ফিরে যেতে মন চাইবে না। তবে সঙ্গে অভিজ্ঞতা হবে ভরপুর। তো এই হচ্ছে পাহাড়ি রাস্তা যেটা যাচ্ছে বসুধারা ফলসের দিকে। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা। তো আমি এই পজিশনে এসে কনফিউজড যে বসুধারা ফলসটা কোন দিকে। আমি কি এই রাস্তা ধরে ওপরে যাব, না এই দিকটা হচ্ছে বসুধারা ফলস, সেটাই বুঝতে পারছি না। কোনো লোকও আমি দেখতে পাচ্ছি না এখানে আশেপাশে আছে। তো আমি আপাতত এই রাস্তা ধরে এই ঝর্ণার জল ক্রস করে আপাতত এদিকেই যাচ্ছি। দেখা যাক কোথায় ভাগ্য নিয়ে যায় বা কোথায় এই ফলস। তো যেখানে পথ শেষ হয়ে যায় সেখানে কেউ না কেউ ভগবান রূপে অবতীর্ণ হয়। তো এই গাইড দাদা সেরকমই একজন রূপ আমার, যে ঠিক টাইমে এসে আমাকে পথ দেখাতে নিয়ে এলো। তাই মোটামুটি ঠিক রাস্তায় ছিলাম। এখন আমি লোকজন দেখতে পাচ্ছি। যাই হোক, চলো তোমাদের বসুধারা ফলসের কাছে গিয়ে দেখাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে বসুধারা ফলসের জল। সত্যি কথা বলতে যতটা দেখে মনে হয় যে খুবই ইজি, যে পজিশনে আমি শুরু করেছিলাম হাসি মুখে, সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট। যাওয়া যাবে না এটা তো অসম্ভব কথা, মানে যাওয়া তো অবশ্যই যাবে, কিন্তু সত্যি প্রচণ্ড কষ্টকর একটা রাস্তা। প্রথম দিকে ভালো রাস্তায় শুরু হয়, তারপরে কিন্তু পাথরের এবড়ো খেবড়ো রাস্তা। তো চলো, এখন অনেকটাই দূর আছে, যাওয়া যাক। তো অনেক কষ্টের পরে অ্যাট লাস্ট চলে এসেছি বসুধারা ফলস। পেছনে দেখতে পাচ্ছ এই যে সেই ফলস, যেই ফলসের মান্যতা আছে যে এই ফলসের জল যদি কোনো পবিত্র আত্মা বা ভালো পবিত্র মানুষ যায় তাহলে তার উপরে জলটার পড়বে, না হলে কিন্তু অপবিত্র হলে জল পড়বে না। আর এইখান দিয়েই এর থেকেও প্রায় বেশ কিছুটা দূরে আছে স্বর্গের রাস্তা। তো
তো আমাদের কাছে এটাই স্বর্গ, আমরা চট করে গিয়ে স্বর্গকে ছুঁয়ে চলে আসলাম। তো যাই হোক, চলো একটু সামনে থেকে দেখাই। আর কথিত আছে এই বাসুধারা ফলসের ঠিক কাছাকাছি এসেই কিন্তু পঞ্চপাণ্ডবের যে ভাই ছিল সহদেব কিন্তু দেহ রেখেছিলেন, মানে উনি কিন্তু আর যেতে পারেননি স্বর্গে। তো যাই হোক, অনেক কষ্টে চলে এসেছি। আলো কিন্তু এবার দিনের শেষ প্রায়, আলো কিন্তু যখন তখন চলে যাবে, আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করে আবার নামতে হবে। তো চলো। তো আলো কমে এসছে, পেছনে বসুধারা ফলস। তো আমি এবার নিচের দিকে যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমি নামতে শুরু করবো, কারণ আলো কিন্তু চটচট করে নামছে। ঠিক আছে, এখানে আস্তে আস্তে আলো কমে আসছে। তো চলো। তো যাওয়ার সময় এই পাহাড়টা ক্রস করে তারপরেও অনেকটা রাস্তা তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে গিয়ে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন আমরা ফিরছি। তো চলো ফেরা যাক। তো ফেরার পথে নিয়েছি একদম পনির মোমো। বলার আর ক্ষমতা নেই সত্যি কথা বলতে, একদম গরম গরম পনির মোমো। দুষ্টুরও অবস্থা খারাপ। আর এইখান থেকেই যাত্রা আমাদের শুরু হয়েছিল। ঠিক তার সামনেই একটা ছোট্ট দোকান বা রেস্টুরেন্ট বলতে পারো, সেইখান থেকে আমরা নিয়েছি পনির মোমো। তা আপাতত এটা খেয়েই আবার বেরিয়ে যাব বদ্রীনাথের দিকে। ভগবান যদি কৃপা করে তাহলে আরতি দেখতে পাবো। তো যাই হোক, গরম গরম আছে, খাওয়া দাওয়া শুরু করি। তো ওয়েলকাম ব্যাক, আবার ফিরে আসলাম একদম হোটেল রুমে। তো আমাদের আজকের মানাগ্রাম আর বসুধারা ফলস পুরো ট্রেকটা তোমরা দেখতেই পেলে। মানাগ্রাম যেতে কিন্তু আমাদের যেতে আসতে 100 মানে আমাদের দুজনের 200 টাকা খরচা হয়েছে, মানে মাথা পিছু 50 টাকা করে খরচা হয়েছে, তোমাদের বলেছিলাম। তো আমরা মোটামুটি 9টার মধ্যে একদম হোটেল রুমে খাবার টাবার কিনে ঢুকে গেছি। এখন ঘড়িতে বাজে 9:45, আমরা একদম ফ্রেশ হয়ে একদম নিয়ে এসেছি একদম খাবার টেবিলে। তো চলো আজকে খাবারে, আজকেও এখানে হালকা, কারণ বদ্রীনাথে খুব একটা মানে মাছ মাংস বেশি খুব পাওয়া যায় না, তোমরা জানোই, কারণ একদমই ঠাকুরের পবিত্র জায়গা। আর খুব বড় বড় রেস্টুরেন্টে একটু বেশি দাম দিয়ে জিনিস কিনতে হয়, কারণ এটা অনেক পাহাড়ের ওপরে। তো আমরা হালকা পাতলাই জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি একবার চট করে দেখিয়ে দিই। তো এখানে আছে আলু সোয়াবিনের তরকারি আর রুটি আছে, তার সাথে পেঁয়াজ আছে, এখানে আছে রাজমার ডাল, আর তার সাথে আছে যেটা চিরাচরিত থাকে আমাদের কোল্ড ড্রিঙ্কস, এই এক্সট্রা রুটিও আছে। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের দিন, তার সাথেও শেষ হয়ে যাচ্ছে আজকে আমাদের পর্বটা। তো আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।